আমরা এখন দিনাজপুর বোর্ড 2020 সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুইটি তথ্য দেওয়া রয়েছে। প্রথমত বলা আছে কিউ অফ এক্স ইকুয়াল টু 4x³ ডিভাইডেড বাই x³ মাইনাস 8। দ্বিতীয় তথ্য পি অফ ওয়াই ইকুয়াল টু y³ প্লাস 2y² মাইনাস 5y মাইনাস 6। এই হচ্ছে দুইটা তথ্য। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 - x² ইকুয়াল টু 0। এই সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি অফ ওয়াইকে 3y প্লাস m এবং 3y প্লাস n দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে এবং m নট ইকুয়াল টু n এমনটা যদি হয়, তাহলে দেখাও যে m² প্লাস mn প্লাস n² মাইনাস 6m মাইনাস 6n মাইনাস 45 ইকুয়াল টু 0। এটা খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা পড়লাম। এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 - x² ইকুয়াল টু 0 এই সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে নিশ্চায়ক কোনটা। b² মাইনাস 4ac এইটাকে বলা হয় নিশ্চায়ক। আচ্ছা, এই যে বি এ সি এগুলো কোথা থেকে পাওয়া যায়? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই যে একটা সমীকরণ, এখান থেকেই মূলত এ বি সি এর মানগুলো পাওয়া যায়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম। এখান থেকেই নিশ্চায়কের মানটা পাওয়া, এটাকে নিশ্চায়ক বলা হয়। b² মাইনাস 4ac এটার মানকেই বলা হয় নিশ্চায়ক। তো আমাদের এখানকার যে অঙ্কটা 4 - x² ইকুয়াল টু 0, 4 - x² ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে এইটার মতো বানাইতে হবে। দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ার 2, দ্বিঘাত, ঘাত মানে পাওয়ার, দ্বিঘাত পাওয়ার 2। তাহলে দ্বিঘাত সমীকরণের এই আদর্শ রূপের সাথে এই সমীকরণটাকে আমাদেরকে সমন্বয় করতে হবে। আমরা যদি 4 - x² ইকুয়াল টু 0কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাথে মিলাই, তাহলে আমরা একটু এইভাবে করে পাই। -x² একটু সামনে লিখলাম, প্লাস 4টাকে পিছনের দিকে লিখলাম ইকুয়াল টু 0। আচ্ছা, -x², কিন্তু শুধু x তো আমরা পাচ্ছি না, শুধু x আমরা পাচ্ছি না, নাই এখানে নাই, x² আছে কিন্তু শুধু x কিন্তু নাই। আমরা লিখতে পারি 0 × x, একটু বোঝার চেষ্টা করেন, 0 × x এটা আমরা লিখতে পারি, কারণ xকে যদি 0 দ্বারা গুণ করা হয় তখন এটা 0 হয়ে যাবে, আর 0 হইলে তাকে লেখার আর কোনো প্রয়োজন নাই। শেষে আছে +4। তাহলে একটু খেয়াল করে আমরা লাইনটা কী লিখলাম, -x² প্লাস 0 × x প্লাস 4 ইকুয়াল টু 0। এই 0 × x লেখার কারণে কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হয় নাই, কোনো পরিবর্তনও হয় নাই, আগেও যা ছিল এখনও তাই আছে। এখন কথা হচ্ছে এইভাবে লেখার দ্বারা একটা সুবিধা হয়েছে। সুবিধাটা কি? আমি এখন বলতে পারি যে x² এর সামনে সহগ হিসাবে -1 রয়েছে। x² এর সামনে সহগ হিসাবে কি রয়েছে? -1, যেটাকে a বলা হবে। a এটা হচ্ছে a, এটা কি a, x² এর সামনে যে -1 রয়েছে এটা হচ্ছে a এর মান। এরপরে x এর সামনে 0 রয়েছে, হ্যাঁ 0 রয়েছে, এটিকে বলা হবে b এর মান। কার মান? b এর মান। আর সর্বশেষে চলক ছাড়া, চলক মুক্ত একটা সংখ্যা রয়েছে, এটিকে বলা হবে c এর মান। কার মান? c এর মান। আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানের মধ্যে বিষয়টা। তাহলে 4 - x² ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে সুন্দর মতো সাজিয়ে লিখলাম, তারপর তাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে আমরা তুলনা করলাম। তুলনা করতে গিয়ে পেলাম এই যে a, তো এই a এর মান -1, এই যে b, এই b এর মান 0, এই যে c, এই c এর মান 4। তাহলে আমরা এখানের মধ্যে সেই মানগুলো বসিয়ে দিব। b এর মান 0 বের হয়েছে, কত বের হয়েছে? 0। তাহলে 0² -4 × a এর মান বের হয়েছে -1, c এর মান বের হয়েছে 4, c এর মান 4। আচ্ছা, এই 4 কিন্তু সূত্রের 4, এটাকে আবার কিন্তু কেউ মিলাবেন না, এটা সূত্রের 4। আচ্ছা, তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 4 = 16, তার মানে 16।
বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চায়ক, সেই নিশ্চায়কের মান আমরা বের করে ফেললাম। ঠিক আছে, নিশ্চায়কের মান আমরা বের করলাম 16। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে পুরো অঙ্কটাই আপনাদেরকে করানো হয়ে গেল। তাহলে এখান থেকে সমাধানটা আপনাদেরকে দেখাই। 4 - x² = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো a এর মান -1, b এর মান 0, c এর মান 4। নিশ্চয়ক বলতে আমরা বুঝি b² - 4ac, মানগুলো বসিয়ে দিলাম, তাহলে রেজাল্ট বের হয়ে গেল 16। আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ হয়ে গেল। আমরা এখন খ নম্বর প্রশ্নটার সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে p অফ y-কে 3y + m এবং 3y + n দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে এবং m n সমান না, m নট ইকুয়াল টু n, m এবং n তারা সমান না, তাহলে দেখাও যে এই অংশটুকু সমান 0। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাইতে বলছে, তার মানে একটা প্রমাণ করার অঙ্ক। তাহলে p অফ y-কে 3y + m দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমাদেরকে যেটা দ্বারা ভাগ করতে বলে, আমরা সেটা = 0 বলবো। তাহলে 3y + m দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাহলে আমরা 3y + m = 0 বলবো। এটা কিন্তু খাতার মধ্যে লিখতে হবে না, হ্যাঁ, যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা = 0। তাহলে 3y + m = 0। আমরা দেখতেছি এই অঙ্কটার মধ্যে চলক হিসাবে y আছে, কি আছে? y আছে। তাহলে আমরা y-কে একা রাখার চেষ্টা করব। তাহলে আমরা দেখতেছি y এর মান বের হয়েছে -m/3। y এর মান কত বের হয়েছে? -m/3। এই যে y এর মান -m/3 বের হয়েছে, p অফ y নামে যেই বহুপদীটা রয়েছে আমরা সেখানে y এর মান হিসাবে -m/3 বসাবো। যেখানে y দেখব সেখানে -m/3, যেখানে y দেখব সেখানে -m/3 আমরা বসাবো। এরপরে আমরা যেই কাজটা করব, আমাদেরকে 3y + n এটা দ্বারাও ভাগ করতে বলা হয়েছে, 3y + n দ্বারাও ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা = 0 বলবো, যেহেতু এটা দিয়ে ভাগ করতে বলছে, =0। তাহলে আমরা 3y = -n পাই। পরবর্তী লাইনে গিয়ে আমরা y এর মান -n/3 পাই। এখন আমরা y এর মান -n/3 পেয়েছি। আমরা করব কি, এখন y এর জায়গাতে -n/3 বসাবো, y এর জায়গাতে -n/3 বসাবো। তো এখন যেখানে যেখানে y দেখব সেখানে সেখানে -n/3, যেখানে যেখানে y সেখানে সেখানে -n/3। এখন কথা হচ্ছে y এর মান -m/3 বসানোর কারণে যেই ফলাফল আসবে তাকে বলা হয় ভাগশেষ। y এর মান -n/3 বসানোর ফলে যে রেজাল্ট আসবে তাকে বলা হয় ভাগশেষ। আমাদেরকে বলছে এইটার মাধ্যমে যেই ভাগশেষ আসবে এইটার মাধ্যমেও সেই একই ভাগশেষ আসবে। ওই যে বলা আছে এইটা দ্বারা এবং এইটা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। কি থাকবে? একই ভাগশেষ থাকবে। তাহলে এটা দ্বারা ভাগ করার ফলে যেই ভাগশেষ আসবে, এটা দ্বারা ভাগ করার ফলে যেই ভাগশেষ আসবে, দুইটা ভাগশেষ একই, দুইটা ভাগশেষ একই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন বসাইতে পারবো, তাহলে আমরা যদি সমাধানটা করতে যাই, প্রথমত আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে আমরা সেই তথ্যটা লিখে ফেললাম। p অফ y-কে 3y + m দ্বারা ভাগ করলে ভাগশেষ এইটা হবে। চলেন তাহলে আমরা বসাই দিই, y এর জায়গায় -m/3 বসাই, যেখানে y বসাই দিব। নর্মাল ক্যালকুলেশনটা বোঝানোর প্রয়োজনীয়তা মনে করতেছি না, কারণ এটা একদম সহজ, আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসলো এইটা, এই যে এইটা রেজাল্ট আসছে যে p অফ -m/3, এইটার রেজাল্ট আসছে -m³ + 6m² + 45m - 162 / 27। ওকে, এবার আমরা যেই কাজটা করব, আমরা এই বহুপদীটাকেই -n/3, এটা কি -n/3 দ্বারা আমরা দেখব এটার রেজাল্টটা কত আসে। যেখানে যেখানে y আছে সেখানে সেখানে -n/3 বসাবো। এই যে দেখেন এখানে কি লিখছি, তদ্রূপ মানে কি, তার মতো করে। এই যে উপরে যেইভাবে করে করেছি
ওই একই রকমভাবে যদি আমরা করি তাহলে পি অফ মাইনাস এন বাই থ্রি। আচ্ছা আগেরবার কি বলছিলাম মাইনাস এম বাই থ্রি, আর এখন কি বলতেছি মাইনাস এন বাই থ্রি, তার মানে জাস্ট এম এই অক্ষরটার জায়গায় এখন এন বসবে, সহজ হিসাব। এম অক্ষরটার জায়গায় এন অক্ষরটা বসবে, এই অ্যালফাবেটটা বসবে। তাহলে আমরা করব কি, ওই যে পি অফ মাইনাস এম বাই থ্রি এর জন্য যেই ফলাফলটা পেয়েছিলাম সেখানে এম এর জায়গায় এখন এন বসাই দিব, জাস্ট এম এর জায়গায় এন বসাই দিব, একই রকম ফলাফল চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস এন কিউব প্লাস 6n স্কোয়ার প্লাস 45n মাইনাস 162 ডিভাইডেড বাই 27। আচ্ছা আমরা তাহলে দুইটা ভাগশেষ পেয়েছি, আমরা পেয়েছি। প্রথমটা যেটা দিয়ে ভাগ করতে বলছিল সেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ এইটা, দ্বিতীয়ত যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ এইটা। এই দুইটা ভাগশেষ পরস্পর সমান, আচ্ছা তো এই যে দুইটা ভাগশেষ পরস্পর সমান, আমি তাহলে মাঝখানে সমান চিহ্ন বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে আমাদের লিখব পি অফ মাইনাস এম বাই থ্রি ইকুয়াল টু পি অফ মাইনাস এন বাই থ্রি। তাহলে এটার যেই ফলাফল আসছে তাদেরকে আমরা লিখলাম উভয় পক্ষ থেকে হরের মধ্যে যে 27 আছে, উভয় পক্ষের হরের 27 বাদ, উভয় পক্ষ থেকে বাদ। এবার লব দুই সাইডে লিখে ফেললাম যেভাবে করে আছে এইভাবে করে, মাইনাস কমন নিলাম। যেহেতু এম কিউবের সামনে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম। মাইনাসটা কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটার বলার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা নর্মাল হিসাব, উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ হয়ে গেল, যা আছে তা লিখলাম। উভয় পক্ষ থেকে প্লাস 162 বাদ হয়ে গেল, একই জিনিস বাদ পড়তেই পারে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন উভয় পক্ষ থেকে 27কে বাদ দিয়ে ফেলছিলাম, উভয় পক্ষ থেকে মাইনাসকে বাদ দিয়ে ফেললাম, উভয় পক্ষ থেকে প্লাস 162কে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ একই জিনিস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়, একই জিনিস। ওকে ঠিক আছে, তাহলে যা থাকলো আমরা করলাম কি সবাইকে একদিকে নিয়ে আসলাম। আচ্ছা নিয়ে আসার পরে একটু সাজাবো, সেটা হচ্ছে পাওয়ারগুলো যাদের মিলবে তাদেরকে পাশাপাশি বসাবো, যারা মিলবে তাদেরকে পাশাপাশি বসাবো। এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 6n স্কোয়ার মাইনাস 45m প্লাস 45n। আমরা এই এম কিউব মাইনাস এন কিউব এটাকে সূত্র বলতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে 6 কমন নিতে পারি, 6 কমন নিলাম, থাকলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখান থেকে 45 কমন নিতে পারি। পরের লাইনে গিয়ে যেই কাজটা আমরা করব, পরের লাইনে গিয়ে সেটা হচ্ছে আপনারা এখনই একটু চিন্তাভাবনা করে নেন, সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে কি? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে হচ্ছে এম প্লাস এন, এম মাইনাস এন। আমি এটা জাস্ট এমনি লিখে দেখাইলাম, আপনারা তো পারেনি, আমি জাস্ট একটু লিখে দেখাইলাম। ওকে পরের লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব কমন নিব, এম মাইনাস এন, এম মাইনাস এন, এম মাইনাস এন কমন নেওয়া যায়। তাহলে এম মাইনাস এন যদি কমন নেই তাহলে বাকি যারা থাকবে তাদেরকে ব্র্যাকেটে লিখবো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার লিখলাম, মাইনাস 6m মাইনাস 6n, কারণ m মাইনাস n কিন্তু কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাস 6 ইন্টু এম প্লাস এন এটা বাকি রয়েছিল। তাহলে মাইনাস 6 দিয়ে গুণ করলে যা হয় তাকে লিখে ফেলেন, আমরা সেটা লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখানে তারা ডাইরেক্ট লেখে নাই, আপনি ডাইরেক্ট লিখে দিতে পারতেন, কোনো সমস্যা নাই, মাইনাস 6 ইন্টু এম প্লাস এন। ওকে পরের লাইনে গিয়ে ঠিকই এবার গুণ করে লিখবে, এই যে পরের লাইনে গিয়ে ঠিকই গুণ করে লিখছে। ওকে এই যে এম মাইনাস এন কমন নেওয়া হয়েছে, তাহলে বাকি রয়েছে মাইনাস 45 লিখলাম, নর্মাল জিনিস। ওকে ফাইন, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই মুহূর্তে অঙ্কটা যেইভাবে আছে এম মাইনাস এন ইন্টু এই অংশটা, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, ইকুয়াল টু 0। আমরা এখন বলতে পারি হয় অথবা দিয়ে কথা বলতে পারি, তাই না? হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় এম মাইনাস এন ইকুয়াল টু 0 অথবা এই অংশটা ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে আমরা যদি হয় এম মাইনাস এন ইকুয়াল টু 0 এই কথাটা বলে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা ঠিক থাকবে না, কারণ প্রশ্নতে একটা শর্ত দেওয়া ছিল এম নট ইকুয়াল টু এন। আচ্ছা এই শর্ত যদি মানতে হয় তাইলে দেখেন এনটাকে এই সাইডে আনেন, এম মাইনাস এন নট ইকুয়াল টু 0, তাহলে এইটা হইতে হবে। তারা যেই শর্ত দিছে ওই শর্ত মানতে হলে এমনটা হতে হবে, এম মাইনাস এন 0 সমান হইতে পারবে না। তাদের যেই শর্ত ওই শর্ত মানতে হলে এম মাইনাস এনকে 0 সমান হইতে পারবে না। এখন মনে রাখতে হবে আমাদেরকে সবসময় প্রশ্নতে যেই শর্ত দেওয়া থাকে সেটা আমাদেরকে মানতেই হবে,
প্রশ্নতে যেই শর্ত দেওয়া থাকে সেটা আমাদেরকে মানতেই হবে, কোনো কথা হবে না, সেখানে মানতেই হবে। তাহলে প্রশ্নে যেহেতু বলছে এম আর এন সমান না, তাহলে অবশ্যই এম মাইনাস এন এটা জিরোর সমান না। তাহলে আমরা হয় এম মাইনাস এন ইকুয়াল টু জিরো এই কথাটা বলতে পারবো না, এম মাইনাস এন নট ইকুয়াল টু জিরো, এম মাইনাস এন নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইটা না হয় নট ইকুয়াল টু জিরো, কিন্তু এইটা ইকুয়াল টু জিরো তো বলা যাবে, কারণ এটা নিয়ে তো আর কোনো শর্ত দেওয়া ছিল না, শর্ত দেওয়া ছিল এম নট ইকুয়াল টু এন। তাহলে সেই ক্ষেত্রে এম মাইনাস এন নট ইকুয়াল টু জিরো হবে, কিন্তু এই অংশটা সমান জিরো হইতে পারবে না এমন কোনো কথা তো বলা নাই। তাহলে আমরা বলবো যে এই অংশটা সমান জিরো, এই অংশটা সমান জিরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বললাম এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এন মাইনাস 45 ইকুয়াল টু জিরো, এই যে 6 দ্বারা গুণ করেছে এখানের মধ্যে। ওকে, আর আমাদের প্রশ্নতে এইটাই বলেছিল যে এইটা ইকুয়াল টু জিরো, তোমরা প্রমাণ করে দেখাও। এইটা এই যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এন মাইনাস 45 ইকুয়াল টু জিরো, এইটা তোমরা অঙ্ক করে প্রমাণ করে দেখাও। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করে ফেলব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। কিউ অফ এক্স এখানে দেওয়া রয়েছে, এই যে কিউ অফ এক্স এখানে দেওয়া রয়েছে, কিউ অফ এক্স ইকুয়াল টু 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8, 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে কিউ অফ এক্স দ্বারা যা দেওয়া রয়েছে আমরা তা লিখলাম। আচ্ছা, এই যে এখানের মধ্যে দেখেন, আমি একটু লিখে দেখাইলে তাড়াতাড়ি হবে। কিউ অফ এক্স ইকুয়াল টু 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8। এখন কথা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, লবের মধ্যে যেই বহুপদীটা আছে তার চলকের পাওয়ার 3 অর্থাৎ মাত্রা 3, ও হরের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রা 3। লবের মধ্যে যেই বহুপদী তার মাত্রা হলো 3, হরের মধ্যে যেই বহুপদী তার মাত্রা হলো 3। যদি আমরা দেখি লবের মাত্রা হরের মাত্রা সমান সমান, তাহলে এই ভগ্নাংশটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। লবের মাত্রা ও হরের মাত্রার সমান তাহলেও অপ্রকৃত, লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় তাহলেও অপ্রকৃত। তাহলে আমরা বলবো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এই অবস্থাতে আছে। সেই ক্ষেত্রে হর যা আছে আমরা হরটাকে লিখব, হর যা আছে আমরা হরটাকে লিখব, এই হরটাকেই লবের মধ্যে লিখে ফেলব, এই হরটাকেই আমরা লবের মধ্যে লিখে ফেলব। আচ্ছা, লেখার পরে এখন যেই ঘটনাটা সেটা হচ্ছে অঙ্ক কি ঠিক আছে কিনা আমাদেরকে একটু দেখা দরকার। এখানে হরের মধ্যে ছিল এক্স কিউব মাইনাস 8, এখানে আমি হরের মধ্যে এক্স কিউব মাইনাস 8 লিখলাম, একই জিনিস, কোনো সমস্যা হয়নি। কিন্তু এখানে আমাদের লবের মধ্যে আছে 4x কিউব, কিন্তু আমি এখানে লিখলাম এক্স কিউব মাইনাস 8, মিলল না তো, মিলে নাই, এখনও মিলে নাই। তাহলে আমি যদি এখানের মধ্যে 4 দ্বারা গুণ করি, এই যে 4 দ্বারা গুণ করি, তাহলে 4x কিউব মিলবে, 4x কিউব এটা মিলে যাবে। কিন্তু ঘটনা হয়েছে এটা না হয় মিললো, কিন্তু সামনে যে ঘটনা ঘটে যাবে, 4 দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে মাইনাস 32, 4টা 32, মাইনাস 32। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন, মাইনাস 32 কি আমার অঙ্কে ছিল? না, অঙ্কে ছিল না। সব কিছু ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে উপরে একটু অতিরিক্ত জিনিস চলে আসছে, মাইনাস 32। তাহলে এই জিনিসটা ঠিক করা দরকার। তাহলে আমরা এখন বাড়ায়া লিখব প্লাস 32। তাহলে দেখেন 4 দ্বারা গুণ করলে হবে 4x কিউব মাইনাস 32। এই মাইনাস 32কে বাদ দেওয়ার জন্য আমি আবার পাশে লিখে দিছি প্লাস 32। তাহলে দেখা যাবে যে হিসাব নিকাশ করলে আগের লাইন আর এখনকার লাইন একই থাকবে, আগের লাইন আর এখনকার লাইন একই থাকবে। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, 4x কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8 প্লাস 32 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা এখানে আমাদের যেই কাজটা করতেছি সেটা হচ্ছে এখনই করে ফেলি, একটা কাজ করে ফেলি, এখনই একটা কাজ করে ফেলি। এখনই একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এই যে সবাই একটু তাকাইন, এখনই একটা কাজ করে ফেলি। দেখেন, এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব মাইনাস 8 কাটা যায়, এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব মাইনাস 8 কাটা যায়। আচ্ছা, এটা কি করলাম আগে একটু বলে নেই।
সেটা হচ্ছে যেহেতু এক্স কিউব মাইনাস 8 এইটা হর হিসাবে আছে, হর, তাহলে এই অংশটা এইটার নিচেও আছে, এই অংশটা এটার নিচেও আছে। যেমন আমি বললাম a প্লাস বি ডিভাইডেড বাই 3, আমি কিন্তু বলতে পারি তাহলে পরের লাইনে গিয়ে a বাই 3 প্লাস বি বাই 3 বলতে পারি না, যে এই 3টা a এর নিচেও আছে, 3টা b এর নিচেও আছে। একই রকমভাবে এখানেও একই কাজ, এক্স কিউব মাইনাস 8 এই অংশটার নিচেও আছে, এক্স কিউব মাইনাস 8 এই অংশটার নিচেও আছে। ওকে, পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে এটার এটা কাটা যাবে, তাহলে থাকবে 4 প্লাস 32 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8। পরবর্তী লাইনে গিয়ে আমরা এক্স কিউব মাইনাস এই 8-এর জায়গায় লিখতে পারি 2 কিউব। পরবর্তী লাইনে আমরা এক্স কিউব মাইনাস 2 কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না? সূত্র অ্যাপ্লাই করতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার আমরা কিন্তু এ বলতে এক্সকে বুঝতেছি, বি বলতে 2কে বুঝতেছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার মানে 2কে স্কোয়ার, তাহলে 4, তাহলে উপরে লিখতে পারি 32। আচ্ছা, এই যে লাইনটা লিখলাম, তাহলে দেখেন আমাদের অঙ্ক শুরু হয়েছিল কোথা থেকে? আমাদের অঙ্ক শুরু হয়েছিল এই যে এই জায়গাটা থেকে, যে কিউ অফ এক্স ইকুয়াল টু 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8। এইটাকে আংশিক ভগ্নাংশ করতে বলা হয়েছে। আমরা জানি যে আংশিক ভগ্নাংশ করতে বললে হরের মধ্যে যা থাকে, হরের মধ্যে আগে তার উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। আংশিক ভগ্নাংশ করতে বললে হরের মধ্যে যা থাকে তার উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। আমরা দেখতেছি এই অঙ্কটা শুরুতেই অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে তার কাজকর্মগুলো করে নিলাম, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। অপ্রকৃত ভগ্নাংশের কাজটা এখানে শেষ হয়েছে, এই যে এখানে অপ্রকৃত ভগ্নাংশের কাজটা এখানে শেষ হয়েছে। এরপরে আমরা যেই কাজটা করব, যে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। এই যে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, এই যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে কিউ অফ এক্স ইকুয়াল টু 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8, এটা মানেই এই যে এটা 4 প্লাস 32 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। মনে রাখতে হবে অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আমরা অঙ্কটাকে লাইনে আনছি এতক্ষণে। আংশিক ভগ্নাংশে যে প্রকাশ করব আমরা এখন লাইনে নিয়ে আসছি, মানে তাকে সাজানোর কাজটা আমরা এতক্ষণে করতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এখানের মধ্যে যেটা লেখা রয়েছে। এখন আমরা যেই কাজটা করব, এই 4 প্লাস এতটুকু অংশকে বাদ রেখে বাকি অংশটুকুর আংশিক ভগ্নাংশ করে ফেলব। এতটুকুকে বাদ রেখে বাকি অংশটুকু আংশিক ভগ্নাংশ করে ফেলব। অঙ্কের যখন শেষ হবে, যে অঙ্ক শেষ, তখন গিয়ে 4 প্লাস লিখে এইটার যেই ফলাফলটা আসছে তাকে বসাবো। আবারও বলতেছি, অঙ্কটা যখন একেবারে শেষ হবে তখন 4 প্লাস লিখে এই অংশটার ফলাফলটা লিখে দিব। অর্থাৎ আমরা এই মুহূর্তে এই 4 প্লাসটা বাদ রেখেই এই অংশটার আংশিক ভগ্নাংশ করব। আপনারা চাইলে কিন্তু 4 প্লাস দিয়েও করতে পারেন, যে স্যার আমরা দিয়েই করতে চাই, দিলে দিয়ে করলে জাস্ট একটু কাজ বেশি হবে, ফলাফল একই আসবে, কাজটা একটু বেশি হবে। তো আমরা একটু কাজটা কমানোর জন্য মূলত এই অংশটাকে 4 প্লাস এটাকে বাদ রেখে বাকি অংশটার আংশিক ভগ্নাংশ করতেছি। তাহলে চলেন বাকি অংশটার আংশিক ভগ্নাংশ আমরা করে ফেলি। তাহলে আমরা লিখব ধরি 32 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য যা যা করা দরকার, a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। যেহেতু এক্সের পাওয়ার হিসেবে 2 আছে, আপনারা জানেন যে আমরা যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে গিয়ে এরকম ছোট ছোট ভগ্নাংশ আকারে লিখি, তখন হরের মধ্যে যদি এক্সের পাওয়ার 2 আসে তাহলে উপরে 2টা ইংরেজি অক্ষর বসাইতে হবে। এক্সের পাওয়ার সরাসরি 2, ব্র্যাকেটের উপরে 2 সেটা না, এক্সের পাওয়ার সরাসরি 2, তাহলে উপরে 2টা ইংরেজি অক্ষর বসবে। আর বসানোর সিস্টেমটাও আশা করি আপনারা সবাই কম বেশি জানেন, এর আগের সবগুলো অঙ্কতে এটা করানো হয়েছে। সেটি হচ্ছে এখানে যেহেতু এ লিখে ফেলছি, তাহলে এর পরের যেই অক্ষরটা বি তাকে লিখলাম, এখানের যেই চলক মানে এক্স তাকে গুণ দিব, প্লাস আরেকটা ইংরেজি অক্ষর লিখব। আমি আবারও বলতেছি, যেই ইংরেজি অক্ষর লেখা হয়ে গেছে এর পরের ইংরেজি অক্ষরটা লিখব,
তার সাথে এই অঙ্কের চলক কোনটা এক্স, এটা চলক, সেই এক্সকে গুণ আকারে লিখব প্লাস আরেকটা ইংরেজি অক্ষর লিখব। ওকে ফাইন, 1 নং সমীকরণ শেষ। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই হরটা দ্বারা গুণ করব, এটা আপনারা জানেন। গুণ করার দ্বারা এই 2 নং সমীকরণটা আমাদের সামনে আসলো। এর পরের কাজটা হচ্ছে এই যে আমরা 2 নং সমীকরণ পর্যন্ত লিখলাম, এরপরে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। 2 নং সমীকরণটা লিখে ফেলার পরপরই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি এই অঙ্কটা স্বাভাবিকভাবে যদি সামনের দিকে আগাই, আমার যতগুলো ইংরেজি অক্ষরের মান দরকার ছিল সবগুলো ইংরেজি অক্ষরের মান কি চলে আসবে কিনা। আমার এখানে কিন্তু 3টা মান দরকার। এই অঙ্কটা শেষ করতে হলে আমার এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে এই অঙ্কটা শেষ করতে হলে। তাহলে এই অঙ্কটা শেষ করতে হলে যেহেতু এই 3টা অক্ষরের মান লাগবে, আমি কি স্বাভাবিকভাবেই আমি এই 3টা অক্ষরের মান বের করে ফেলতে পারবো কিনা। মনে রাখতে হবে এই মানগুলো বের করতে পারবো কিনা এটা নির্ভর করবে এই অক্ষরগুলোর নিচে হর হিসাবে যারা ছিল, এই অক্ষরগুলো যেই ভগ্নাংশতে আছে সেখানে হর হিসাবে যারা ছিল ওখানকার চলকের মান কি আমি সরাসরি পাই কিনা, চলকের মান আমি সরাসরি পাই কিনা। চলকের মান পাওয়ার উপরে নির্ভর করবে আমি ইংরেজি অক্ষরগুলোর মান পাবো। আমি যদি আমার 3টা অক্ষরের মান দরকার, আমি যদি চলকের 3টা মান পাই, যেমন এখানের মধ্যে এক্স হচ্ছে চলক, আমি যদি এক্সের 3টা মান পাই তাহলে ইংরেজি অক্ষর 3টার মান পেয়ে যাব আমি, কারণ আমি এক্সের ওই মানগুলোকে 2 নং সমীকরণে বসাই দিব আর একটা একটা করে ইংরেজি অক্ষরের মান আমার সামনে চলে আসবে। আর যদি দেখা যায় যে আমি চলকের মান আমি 2টা পাইছি, চলকের মান 2টা পাইছি, তাহলে আমি ইংরেজি অক্ষরেরও 2টা মান বের করতে পারবো, আরেকটা ইংরেজি অক্ষরের মান বাদ থাকবে, সেটা বাকি থাকবে। অর্থাৎ চলকের মানের উপরে নির্ভর করে আমি ইংরেজি অক্ষরগুলোর মান কয়টা বের করতে পারবো। আমরা দেখতেছি এখানে আমাদের হর হিসাবে আছে x-2, হর হিসাবে যাই থাকবে সেটা ইকুয়াল টু 0 বলবো আমরা, হর হিসাবে যাই থাকবে সেইটা ইকুয়াল টু 0 বলবো। তাহলে x-2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে আমরা x এর একটা মান পাইলাম, x এর একটা মান পাইলাম। এই মানটাকে আমরা যদি 2 নং সমীকরণে বসাই দিই, x এর ওই মানটাকে যদি আমরা 2 নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা একটা মান পাবো এবং সেটা a এর মানই পাবো আমরা। হ্যাঁ, x এর মান যেহেতু একটা পাইছি সেটা 2 নং সমীকরণে বসাই দিব, আমরা ওই 3টা ইংরেজি অক্ষরের মধ্যে একটার মান পেয়ে যাব। এখন তো 2টা ইংরেজি অক্ষরের মান বাকি আছে, তাই না? আরও 2টা ইংরেজি অক্ষরের মান বাকি আছে। আমরা করব কি, এখানের মধ্যে হর হিসেবে যেটা আছে অর্থাৎ x² প্লাস 2x প্লাস 4, এখানে ইংরেজি আর কি হর যেটা আছে সেটা লিখলাম, এটা ইকুয়াল টু 0। এখন এখান থেকে কিন্তু সরাসরি x এর মান পাওয়া সম্ভব না, এখান থেকে সরাসরি x এর মান পাওয়া সম্ভব না। যেহেতু এখান থেকে সরাসরি x এর মান পাওয়া সম্ভব না, কারণ সরাসরি x এর মান পাইতে হইলে x এর পাওয়ার 1 থাকতে হবে, কিন্তু এখানে x এর পাওয়ার 2 আছে, মানে x এর পাওয়ার 1 আছে ঠিক আছে, তার চাইতেও বড় আছে x এর পাওয়ার 2, তাহলে এখান থেকে সরাসরি x এর মান পাওয়া সম্ভব না, এখানে আবার অনেক কাজকর্ম করতে হবে, তাই না? এখান থেকে সরাসরি x এর মান পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সহগ সমীকৃতর দিকে আমাকে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? সহগ সমীকৃত। কোথায়? সহগ সমীকৃতর দিকে আমাকে যাইতে হবে। এই সহগ সমীকৃত, এই চিন্তাটা আপনি কখন করলেন? 2 নং সমীকরণ যখন আপনি লিখছেন তখনই আপনি চিন্তা করবেন যে আমি চলকের মান কয়টা পাবো, আমি কি ইংরেজি সবগুলো অক্ষরের মান সরাসরি বের করতে পারবো? আমরা দেখলাম চলকের একটা মান বের করতে পারছি, আর আমরা মান বের করতে পারতেছি না, চলকের একটা মান পাইছি, তাহলে ইংরেজি অক্ষরগুলোর একটার মান বের হবে, তাহলে আরও 2টা ইংরেজি অক্ষরের মান বাকি থাকবে। যেহেতু আরও 2টা ইংরেজি অক্ষরের মান বাকি থাকবে তাহলে আমাকে সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত করতে হইলে আমরা করব কি, 2 নং সমীকরণে যা লিখছিলাম তাকে একেবারে ভেঙে চুরে তছনছ করে লিখে ফেলবো, অর্থাৎ কোনো ব্র্যাকেট আমরা রাখবো না, কোনো ব্র্যাকেট আমরা রাখবো না, ঠিক আছে? ব্র্যাকেট রাখবো না। তাহলে a দ্বারা x² কে গুণ, a দ্বারা 2x কে গুণ, a দ্বারা 4 কে গুণ, bx দ্বারা গুণ, c দ্বারা গুণ, একেবারে ব্র্যাকেট আমরা রাখবো না। এই হচ্ছে 3 নম্বর সমীকরণ। মনে রাখতে হবে এই 3 নম্বর সমীকরণটা কিন্তু আমরা কেবলমাত্র সহগ সমীকৃতর জন্য ব্যবহার করব। আমরা x এর যেই মানটা পাবো উপর থেকে, ওই যে হর থেকে, ওই মানটাকে 2 নং সমীকরণে বসাবো। আমরা চলকের যেই মানগুলো সরাসরি পাবো তাদেরকে 2 নং সমীকরণে বসাবো। আর যখন দেখবো যে হ্যাঁ চলকের মান শেষ, আর কোনো চলকের মান বের হচ্ছে না,
কিন্তু এখনও ইংরেজি অক্ষরের মান বাকি, তখন আমাকে সহগ সমীকৃত করতে হবে। আমি তখন 3 নং সমীকরণের মাধ্যমে সহগ সমীকৃত করব। চলেন, এখান থেকে আমরা পেলাম x এর মান 2, তাহলে x এর মান 2 হলে 2 নং সমীকরণে x এর মান 2 বসাই দিলাম। এই যে 2 নং আচ্ছা, এখানে আমাদের একটা অভেদ চিহ্ন দিতে হবে। তো 2 নং সমীকরণে আমরা x এর মান 2 বসাই দিলাম। 2 নং সমীকরণে x এর মান 2 বসাই দিলাম। এর দ্বারা আমরা a এর মান পেয়ে গেলাম। কার মান পেলাম? a এর মান। আমরা a এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 8/3। a এর মান কত আসছে? 8/3। আমরা এটা 6 দ্বারা, এখানের মধ্যে আমরা 4 দ্বারা ভাগ করছি। 4 দ্বারা 4 12 এর মধ্যে যায় 3 বার, 4 32 এর মধ্যে যায় 8 বার। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম 8/3। a এর মান কত? 8/3। এবার চলকের তো আর মান আমরা পাই না, তাই না? আমরা তো আর চলকের মান পাইতেছি না, আমরা আর চলকের মান পাইতেছি না। এই যে এখান থেকে সরাসরি x এর মান আসবে না, তাহলে চলকের মান পাইতেছি না। তাহলে আমাকে এখন 3 নং সমীকরণে যাইতে হবে। 3 নং সমীকরণে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? আমরা দেখতেছি এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ x²। তার চাইতে একটু ছোট x, তার চাইতে একটু ছোট ধ্রুবপদ। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কয়টা পদের সহগ সমীকৃত করব। আমাকে দেখতে হবে যে আমার এখনো কয়টা ইংরেজি অক্ষরের মান বাকি। যে কয়টা ইংরেজি অক্ষরের মান বাকি থাকবে, এই শুরু থেকে এই যে সর্বোচ্চটা যেটা, এখান থেকে আরম্ভ করে ওই কয়টার আমরা সহগ সমীকৃত করব। যদি আমার এখনো একটা ইংরেজি অক্ষরের মান বাকি, আমি এই যে শুরুতে এই যে সর্বোচ্চটা যেটা, এইটার সহগ সমীকৃত করব, বাস শেষ। যদি আমি দেখি না 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 এখনো 2টা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি, তাহলে এই সর্বোচ্চটার সহগ সমীকৃত এবং তার চেয়ে একটু ছোট তার সহগ সমীকৃত। আমি যদি দেখি যে না আমার এখনো 3টা ইংরেজি অক্ষরের মান বাকি, তাহলে সর্বোচ্চটার সহগ সমীকৃত, তার চেয়ে একটু ছোটটার সহগ সমীকৃত, তার চেয়ে ছোটটার সহগ সমীকৃত। এইভাবে করে আমাদেরকে করতে হবে। তা আমাদের এখনকার যে অঙ্কটা, এখানে এখনও 2টা ইংরেজি অক্ষরের মান বাকি আছে, বি আর সি, 2টা ইংরেজি অক্ষরের মান বাকি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু 2টা ইংরেজি অক্ষরের মান বাকি, তাহলে এই হচ্ছে এটার সহগ সমীকৃত করব এবং এটার সহগ সমীকৃত করব। তাহলে আমরা 3 নং সমীকরণ থেকে x² এর সহগ সমীকৃত করব এবং x এর সহগ সমীকৃত করব। আচ্ছা, তাহলে আমরা লিখব এখানের মধ্যে যে 3 নং সমীকরণের উভয় পক্ষে x² এবং x এর সহগ সমীকৃত করে পাই। এটা খুবই সহজ একটা কাজ। চলো আমি এখান থেকে আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। 3 নং সমীকরণে এসে x² এর সহগ সমীকৃত করব। তখন আমরা করব কি, 3 নং সমীকরণের উভয় পক্ষে আমরা কেবলমাত্র x² এর দিকে তাকাবো। আমরা যখন বলবো 3 নং সমীকরণ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই, এই যে আমরা বলছি x² এর সহগ সমীকৃত, তাহলে আমরা 3 নং সমীকরণে এসে কেবলমাত্র x² এর দিকে তাকাবো, বাম পক্ষেও ডান পক্ষেও। আচ্ছা, বাম পক্ষে যদি দেখি যে আমরা যাকে খুঁজতেছি সে নাই, তাহলে বুঝতে হবে সে ছিল, তবে এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না। কেন? কারণ তার সহগ 0। যেমন এই যে এখানের মধ্যে আছে 32, তাই না? 32, তাহলে অবশ্যই বুঝতে হবে যে 32 এর সামনে x² ছিল, তবে তার সহগটা ছিল 0। x² এর সহগটা ছিল 0। তো আমরা যদি কোনো কিছুকে 0 দিয়ে গুণ দিই, সেটা 0 হয়ে যায়, আর 0 লিখলেই কি না লিখলেই কি, এই জন্য x² উধাও হয়ে গেছে। x² এই জন্য উধাও হয়ে গেছে, কিন্তু x² আছে আমরা বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে না কেন? তার সহগ 0। তাহলে যখন আমরা যাকে খুঁজবো সহগ সমীকৃত করতে এসে আমরা বাম পক্ষতে যাকে খুঁজবো তাকে না পেলে বুঝবো তার সহগ 0। তার সহগ কত? 0। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ থেকে পেলাম x² এর সহগ 0 ইকুয়াল টু ডান পক্ষতে আসেন x² এর সহগ a। এটার দিকে তাকাবো না, এই যে x², তার সহগ +b। তারপরে সামনে আগে আর নাই। আচ্ছা, তাহলে আমরা x² এর সহগ সমীকৃত করতে গিয়ে পেলাম 0 ইকুয়াল টু a + b। x² এর সহগ সমীকৃত করতে গিয়ে আমরা পেলাম 0 ইকুয়াল টু a + b। আচ্ছা, আমরা a এর মান না পেয়েছি, a এর মান আমরা পেয়েছিলাম না? a এর মান কত পেয়েছিলাম? সেটা হচ্ছে a এর মান আমরা পেয়েছিলাম 8/3। কত পেয়েছিলাম? 8/3। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি b ইকুয়াল টু -8/3। এই যে 8/3 যদি এই সাইডে আসে, -8/3 ইকুয়াল টু b।
তাহলে বি এর মান কত -8/3। তাহলে দেখেন এই যে বি এর মান -8/3 এখানে বের হয়েছে, এই যে বি এর মান -8/3 বের হয়েছে। এখন আমরা 3 নং সমীকরণ থেকে এক্স এর সহগ সমীকৃত করব। কার সহগ সমীকৃত? কার সহগ সমীকৃত করব? এক্স এর সহগ সমীকৃত করব। বলবেন স্যার কিছুক্ষণ আগে না এক্স এর একটা মান বসাইলেন, এক্স এর একটা মান না আপনি বসাইলেন কিছুক্ষণ আগে, এই যে যেটা বসানোর দ্বারা এ এর মান বের হইছে। মনে রাখতে হবে আমি ওই এক্স এর মান হর থেকে পেয়েছি। কি থেকে? হর। হর আমি ওই এক্স এর মান হর থেকে পেয়েছি, এই জন্য বসিয়েছি। আর এখন তো আমি সহগ সমীকৃত করতেছি, দুটো তো ভিন্ন জিনিস। আমি ওই এক্স এর মান পেয়েছি হর থেকে, আর এখন আমি এক্স এর সহগ সমীকৃত করতেছি, দুইটা ভিন্ন জিনিস। আচ্ছা, তাহলে আমরা 3 নং সমীকরণ থেকে এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে এখন সেই ক্ষেত্রে কি করতে পারি? আমরা উভয় পক্ষতে কেবলমাত্র এক্স এর দিকে তাকাবো। আচ্ছা, বাম দিকে এক্স কে দেখা যাচ্ছে না, আশা করি আপনারা জেনে গেছেন। তাহলে এক্স এর সহগ 0 ইকুয়াল টু এই যে এক্স তার সহগ 2a, তারপরে এক্স কোথায়? এই যে এক্স তার সহগ -2b, তারপরে এই যে এক্স তার সহগ +c। ওকে, তাহলে এখন দেখেন আমরা করব কি, এ এর মানও জানি বি এর মানও জানি, বসায় দিব। আমরা বসায় দিব এ এর মান হচ্ছে আপনার 8/3, তাই না? 8/3। আর বি এর মান হচ্ছে -8/3। বি এর মান হচ্ছে -8/3। আচ্ছা, তাহলে এখন একটু দেখি তো হিসাব নিকাশ করে কত হয়। সেটি হচ্ছে 8 দুগুণে 16, নিচে 3, এখানের মধ্যে মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16, নিচে 3 যোগ সি। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে শুধু এতটুকুর লসাগু করি 16 + 16 + সি, তাহলে আমরা বলতে পারি -16 ষোলো 32, -32 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু সি। -32 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু সি। আমরা সি এর মানও পেয়ে গেলাম। আসলে আমরা একটু দেখি এখান থেকে সি এর মানটা সঠিকভাবে বের হলো কিনা। ইয়েস, সি এর মানটা আমরা দেখতেছি এখান থেকে সঠিকভাবেই বের হয়ে গিয়েছে, -32 ডিভাইডেড বাই 3। এই যে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে গেলাম, এই মানগুলোকে আমরা 1 নং সমীকরণে বসাই দিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা মানটা বসাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন 1 নং সমীকরণে এ বি সি এর মানটা বসিয়ে দিই। এই যে এ এর মান বসালাম, তাহলে আমরা এ বি সি এর মানটা বসাবো। এ এর মান বসালাম, এই যে বি ইন্টু এক্স প্লাস সি বসানোর কথা, এই যে সি, এ বি সি মানটা বসিয়ে দিলাম। এখানে তো লসাগু করা যায়, লসাগু করলাম। লসাগু করার পরে আমরা উপর থেকে 8 কমন নিলাম, -8। এই যে এখান থেকে দেখাই, উপর থেকে -8 কমন নিলাম। হ্যাঁ, উপর থেকে -8 কমন নিলাম। তাহলে -8 কমন নিলে -8 দ্বারা ভাগ করলে শুধু এক্স, -8 দ্বারা ভাগ করলে +4। আচ্ছা, আমরা এখন যেই কাজটা করতে পারি, যেহেতু এটা পুরাটা একটা ভগ্নাংশ, তাহলে লবটা থাকবে উপরে, হরটা নিচে নেমে যাবে। লবটা থাকবে উপরে, হরটা একেবারে নিচে নেমে যাবে, একেবারে নিচে। তাহলে -8 ইন্টু এক্স + 4 সেটা উপরে থাকবে, আর এই 3টা নিচে নেমে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাসটা সামনে বসলো। আবারও বলতেছি, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য সামনে বসলো। এটা যেহেতু একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশর লবের অংশটুকু উপরে বসলো, হরের অংশটুকু একেবারে নিচে চলে আসলো, এই যে একেবারে নিচে। 3 ইন্টু x² + 2x + 4, এটা একটু চাপাই দিলে 3টা একটু ভিতরে ঢুকে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, একই রকমভাবে এই যে পরের লাইনে গিয়ে আমরা একটু একেবারে সুন্দর করে এটা লিখে দিলাম। ঠিক আছে, শেষ। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। এবার আপনাদের কি মনে আছে অঙ্কের একেবারে শুরুর দিকে আমরা 4+ ওই অংশটুকু বাদ দিয়ে আসছিলাম, কারণ আমাদের এই কিউ অফ এক্স দ্বারা আমরা কি পেয়েছিলাম? কিউ অফ এক্স, আমরা কিউ অফ এক্স দ্বারা পেয়েছিলাম এই যে 4 + 32 ডিভাইডেড বাই x - 2 ইন্টু x² + 2x + 4। আমরা এতক্ষণ যাবৎ এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ করেছি, কারণ আমাদেরকে শুধু এটার আংশিক ভগ্নাংশ করতে বলছে, আমাদেরকে তো বলছে কিউ অফ এক্স এর আংশিক ভগ্নাংশ করো। আর কিউ অফ এক্স মানে হচ্ছে এই 4 সহ, ঠিক আছে, এই 4 সহ। তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা বলবো অতএব কিউ অফ এক্স এর আংশিক ভগ্নাংশ হলো 4 প্লাস এইটার যেই ফলাফলটা আসছে সেটা। তাহলে চলেন আমরা সেই ফলাফলটা এখান থেকে দেখে ফেলি।
এই যে তাহলে কিউ অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস ওই যে উপরের ওই ফলাফলের অংশটুকু এখানে বসিয়ে দিলাম, উপরের ফলাফলের অংশটুকু এখানে বসিয়ে ফেললাম। তাহলে এটি হচ্ছে আমাদের কিউ অফ এক্সের আংশিক ভগ্নাংশ। তাহলে আমাদেরকে দিনাজপুর বোর্ড 2020 সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধান করে ফেললাম।